আমার নাম মেহেজাবিন। এখন আমি ঢাকায় থাকি, মিরপুরের এক শান্ত গলিতে। ছোট্ট কিন্তু পরিপাটি একটা ফ্ল্যাটে। বারান্দায় টবে টবে মানি প্ল্যান্ট, তুলসী আর দু একটা গোলাপ গাছ। বিকেলে রোদ পড়লে সেগুলোর ছায়া এসে পড়ে ড্রয়িং রুমের সাদা দেয়ালে। এই ঘরে আমার স্বামী রায়হান, আমাদের ছোট্ট মেয়ে আর আমি। তিনজনের হাসি, কষ্ট, মান, অভিমান, স্বপ্ন নিয়ে একেবারে ভরা সংসার। কিন্তু এই সুখের জায়গাটায় পৌঁছাতে আমার জীবনকে কত লম্বা পথ পাড়ি দিতে হয়েছে। কত কান্না, কত অপমান, কত ভয় আর কত অস্বস্তিকর দৃষ্টি সহ্য করতে হয়েছে। তা বাইরে থেকে কেউ বুঝতে পারে না। কারণ আমার স্বামী রায়হান একসময় ছিল আমার দেবর। আমি যখন এই বাড়িতে প্রথম বউ হয়ে আসি, তখন আমার বয়স মাত্র 21। গ্রামের এক সাধারণ লাজুক স্বপ্নভরা মেয়ে আমি। আমার বিয়ে হয়েছিল রায়হানের বড় ভাই রাশেদের সঙ্গে। রাশেদ শহরে চাকরি করত, কম কথা বলতো, দায়িত্ববান ছিল, কিন্তু খুব সহজ মানুষ ছিল না। সংসার শুরু করার পর আমি দ্রুত বুঝে ফেলি, বিয়ে মানেই শুধু শাড়ি, গয়না আর নতুন ঘর নয়। বিয়ে মানে নতুন দায়িত্ব, নতুন মানুষ, নতুন সম্পর্কের ভার। শ্বশুর শাশুড়ি আমাকে মোটামুটি ভালোই বাসতেন, তবে আমার সবচেয়ে আপন হয়ে উঠেছিল যে মানুষটা, সে ছিল রায়হান, আমার দেবর। তখন সে বিশ্ববিদ্যালয়ে পড়তো, একটু চঞ্চল, একটু হাসিখুশি আর খুব বেশি মায়াবী মন নিয়ে। আমি বাড়ির কাজে হিমশিম খেলে সে চুপচাপ বাজার থেকে জিনিস এনে দিত। কখনো সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেলে হাসতে হাসতে হারিকেন জ্বালিয়ে বসতো। কখনো শাশুড়ির বকুনিতে আমার মুখ কালো হয়ে গেলে বলতো, ভাবি মন খারাপ করেন না, আপনি রাগ করলে এই বাড়ির বাতাসও থমথমে লাগে। আমি তাকে সবসময় ছোট ভাইয়ের চোখেই দেখতাম। সে আমাকে ভাবি ডাকতো, আর সেই ডাকের মধ্যে একরকম আন্তরিক সম্মান ছিল। আমার বিয়ের প্রথম বছর ভালো মন্দ মিলিয়েই কেটে গেল, কিন্তু ধীরে ধীরে আমি টের পেলাম আমার স্বামী রাশেদ আমাকে জীবনসঙ্গী হিসেবে যতটা কাছে টানার কথা ততটা টানছে না। সে দায়িত্ব নিচ্ছিল, খরচ দিচ্ছিল, কিন্তু মন খুলে কথা বলতো না, আমার কষ্ট বুঝতো না। এমনকি আমার হাসি কান্নাও যেন তার কাছে খুব জরুরি কিছু ছিল না। কয়েক মাস পর সে ঢাকায় পোস্টিং নিয়ে চলে গেল, আর আমাকে গ্রামের বাড়িতে রেখে দিল, এই বলে যে পরে নিয়ে যাবে। সেই পরে আর সহজে এলো না। মাসে একবার, কখনো 2 মাসে একবার আসতো, তাও খুব অল্প সময়ের জন্য। আমি অপেক্ষা করতাম, সাজতাম, রান্না করতাম, কথা বলতে চাইতাম, কিন্তু সে সব সময় যেন দূরের মানুষই রয়ে গেল। সময় যত গড়াতে লাগলো, আমার নিঃসঙ্গতাও তত ঘন হতে লাগলো। দিনের বেলা কাজের ফাঁকে কাটতো, কিন্তু রাত হলেই বুকের মধ্যে একাকিত্ব জমে থাকতো। রায়হান তখনও পড়াশোনা করছিল, তবে সংসারের অনেক কাজেও সাহায্য করত। সে বুঝতে পারত আমি ভেতরে ভেতরে ভেঙে পড়ছি। একদিন দুপুরে সবাই ঘুমিয়ে আমি রান্নাঘরে একা বসে কাঁদছিলাম। সে এসে খুব আস্তে বলল, ভাবি, কাঁদলে কষ্ট কমে? আমি লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে বলেছিলাম, তুমি যাও, কেউ দেখে ফেলবে। সে চলে গিয়েছিল, কিন্তু যাওয়ার আগে এক গ্লাস পানি রেখে বলেছিল, আপন মানুষ না হলে পানি রেখে যাইতাম না। সেই কথাটুকু শুনে আমার বুকটা কেঁপে উঠেছিল, কারণ অনেক দিন পর কেউ আমাকে আপন ভেবেছিল। তারপর ঘটল জীবনের সবচেয়ে বড় ধাক্কা। রাশেদ একদিন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো। আমরা খবর পেয়ে ছুটলাম ঢাকায়। কয়েকদিনের মধ্যেই সব শেষ হয়ে গেল। ডাক্তাররা বললেন স্ট্রোক ছিল, বাঁচানো যায়নি। আমি তখন 24 বছরের এক তরুণী বিধবা।
আমার মাথার উপরের আকাশ যেন এক মুহূর্তে সরে গেল। শাড়ির রং বদলে গেল, জীবনের মানে বদলে গেল, কথা বলার ভঙ্গি বদলে গেল, এমনকি আমাকে দেখার মানুষের চোখও বদলে গেল। গ্রামের বাড়িতে ফিরে আমি বুঝলাম, বিধবার জীবন শুধু প্রিয় মানুষ হারানোর দুঃখ নয়, এ এক সামাজিক শাস্তিও। কেউ বলতো এই বয়সে কত কষ্ট হবে, কেউ ফিসফিস করে বলতো এত সুন্দর মেয়ে কেমনে একা থাকবে, কেউ আবার সহানুভূতির আড়ালে কৌতূহল মাখানো নজর তাকিয়ে থাকতো। সেই সময় পুরো বাড়িতে যদি একজন মানুষ আমার সবচেয়ে বেশি পাশে দাঁড়িয়ে থাকে, সে রায়হান। সে আমার জন্য আলাদা করে কিছু বলেনি, কোনো নাটকীয় কথাও বলেনি, কিন্তু আমি যখন খেতে পারতাম না, সে প্লেটে ভাত মেখে এনে বলতো, বাবি, না খাইলে রাশেদ ভাইও কষ্ট পাইতো। শীতের রাতে যখন আমি বিছানায় শুয়ে কাঁপতে কাঁপতে কাঁদতাম, শাশুড়ি ঘুমিয়ে পড়ার পর দরজার ওপাশ থেকে সে শুধু বলতো, ঘুমাইছেন? আমি উত্তর দিতাম না, তবু জানতাম সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর চলে যায়। সে কখনো সীমা লঙ্ঘন করেনি, কখনো এমন কোনো আচরণ করেনি যাতে আমি অস্বস্তি বোধ করি, অথচ তার উপস্থিতি আমাকে বাঁচিয়ে রেখেছিল। মানুষের মন খুব অদ্ভুত। যে সম্পর্ক একদিন নিখাদ স্নেহের ছিল, সময়ের সঙ্গে সঙ্গে তার গভীরে আরেক রকম অনুভূতি জন্ম নিল। তা হঠাৎ হয়নি, খুব ধীরে, খুব সতর্কভাবে, খুব অপরাধবোধের ভেতর দিয়ে হয়েছে। এক বর্ষার সন্ধ্যায় বারান্দায় বৃষ্টি পড়ছিল। আমি কাপড় গুটাতে গিয়ে পিছলে পড়তে যাচ্ছিলাম। রায়হান দৌড়ে এসে আমাকে ধরে ফেলল। আমার হাত তার হাতে, মুখের খুব কাছে মুখ, আর দুজনেই কিছুক্ষণ চুপ। সে সঙ্গে সঙ্গে সরে গিয়ে মাথা নিচু করল। আমি ভেতরে এসে সারা রাত ঘুমাতে পারিনি। নিজের উপর ঘৃণা হচ্ছিল, ভয় হচ্ছিল, আবার কোথাও যেন বুকের গভীরে একটা অদ্ভুত আলোও জ্বলছিল। আমি নিজেকে বারবার বোঝাতে চেয়েছি, এ অসম্ভব, এ ভুল, এ সমাজ মানবে না, এ সম্পর্কের নাম নেই, কিন্তু মন কি সবসময় সমাজের বাসা বোঝে? রায়হান এরপর আমাকে সবার সামনে কিছুটা দূরত্ব রাখতে শুরু করলো। কম কথা বলতো, অকারণে বাইরে থাকতো। আমি বুঝতে পারছিলাম, শুধু আমি নই, সেও লড়ছে। একদিন দুপুরে বাড়িতে কেউ ছিল না, সে আমাকে ডেকে উঠোনের আম গাছের নিচে দাঁড়ালো। তার কণ্ঠ কাঁপছিল। বলল, আমি একটা অন্যায় কথা কইতে চাই, আবার না কইলেও পারতাছি না। যদি বলেন আমি আজকেই এই বাড়ি ছাইড়া চলে যাব। আমার বুক কেঁপে উঠল। আমি কিছু বলতে পারলাম না। সে বলল, আমি আপনাকে শ্রদ্ধা করি, অনেক করি, কিন্তু এখন আর শুধু ভাবি ভাবতে পারি না। এই কথাটার জন্য যদি ঘৃণা করেন, আমি মাপ চাইতেছি। আমার মনে হলো এই কথা আমি বহুদিন ধরে নিজের ভেতরে শুনছিলাম। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আমি বললাম, ঘৃণা করলে কাঁদতাম না। এই একটি বাক্যই আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিল। কিন্তু প্রেম জন্ম নিলে কি জীবন সহজ হয়ে যায়? একটুও না, বরং সেদিন থেকে আমাদের জীবন আরো কঠিন হয়ে উঠল। আমরা সিদ্ধান্ত নিলাম, কোনো লুকোচুরি করে ভুল পথে যাব না। প্রথমে শাশুড়িকে জানালাম। তিনি যেন বজ্রাহত হলেন। কাঁদতে কাঁদতে বললেন, মানুষ কি কইব, বড় ছেলের বউ, আবার ছোট ছেলের ঘর। শ্বশুর চুপ করে বসে রইলেন। গ্রামের আত্মীয় স্বজন খবর পেয়ে একে একে এসে বিচার সভা বসালো। কেউ বলল পাপ, কেউ বলল লজ্জা, কেউ বলল মেয়ে তো সুযোগ নিচ্ছে, আবার কেউ রায়হানকে বলল, বড় ভাইয়ের স্ত্রীর দিকে চোখ দিছস। আমাদের চরিত্র নিয়ে, বিশ্বাস নিয়ে, মানসিকতা নিয়ে কত নোংরা কথা যে শুনতে হয়েছে, সেই সব মনে পড়লে এখনো শরীর ঠান্ডা হয়ে যায়। আমি তখন প্রায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম এই সম্পর্ক শেষ করব, কারণ
আমি চাইনি আমার জন্য রায়হানের জীবন নষ্ট হোক। এক রাতে আমি তাকে বললাম, তুমি আমাকে ভুলে যাও, অন্য কাউরে বিয়ে করো, আমি পারবো। সে আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বলেছিল, আপনি পারবেন না, আমিও না। আমরা যদি খারাপ কিছু করতাম, লুকিয়ে করতাম, আমরা তো সম্মান নিয়ে বাঁচতে চাইতেছি, তাহলে পাপ কোথায়? তার এই দৃঢ়তা আমাকে নতুন করে ভাবতে শেখালো। তারপর সে শহরে থাকা এক আইনজীবী বন্ধুর সঙ্গে কথা বলল, একজন স্থানীয় ইমামের সঙ্গেও কথা বলল। সম্পর্কের সামাজিক জটিলতা থাকলেও প্রাপ্তবয়স্ক সম্মত দুই মানুষের পূর্ণবিবাহ ধর্মীয় ও আইনি বাধা যে সেই অর্থে নেই, তা যখন কিছু মানুষ স্পষ্ট করে বললেন, তখন অন্তত আমাদের সাহসটা একটু বাড়ল। সবচেয়ে বড় পরিবর্তনটা এলো আমার শ্বশুরের মধ্যে। তিনি একদিন সবাইকে চুপ করিয়ে বললেন, আমার বড় ছেলে আর ফেরত আসবে না। এই মাইয়াটা কি সারা জীবন শাস্তি পাইয়া বাঁচব? আর রায়হান যদি ওরে মর্যাদা দিয়া গড়ে তুলতে চায়, তয় আমি কার কথা শুনবো? সমাজের না দুইটা জীবনের মানুষের? তার তার সেই কথার পর শাশুড়িও ধীরে ধীরে নরম হলেন। হয়তো তিনি ভেবেছিলেন, আমি যদি এই বাড়ির বাইরে কোথাও বিয়ে করি, তবে তিনি আমাকেও হারাবেন, ছোট ছেলেকেও হারাবেন। দীর্ঘ কান্না, মান অভিমান, আত্মীয়দের তিরস্কার, গ্রামের মানুষের ঠোঁটকাটা মন্তব্য, সব পেরিয়ে অবশেষে আমাদের বিয়ে হলো খুব ছোট্ট করে। না ছিল গানের আসর, না আলোর ঝলক, না সাজসজ্জার বাহার। তবু আমার জীবনের সবচেয়ে সত্যি বিয়েটা ছিল সেটাই। কারণ সেখানে ছিল ভয়, অপমান, ক্ষত, কিন্তু তার চেয়েও বড় ছিল সম্মান আর সাহস। বিয়ের পর আমরা সিদ্ধান্ত নিলাম ঢাকায় চলে আসব। গ্রামের চিরচেনা কৌতূহলী চোখ আর ফিসফিসানি থেকে দূরে নতুন করে জীবন শুরু করব। রায়হান তখন ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছে। প্রথম প্রথম আমাদের জীবন খুব কষ্টের ছিল। মিরপুরের ভাড়া বাসা, টিনের আলমারি, একটা খাট, ছোট্ট ফ্রিজ, দুটো চেয়ার, এই ছিল সংসার। মাসের শেষে টাকার টান পড়ত। আমি ঘরে বসে থাকতে চাইনি। কয়েকটা বাচ্চাকে বাসায় পড়ানো শুরু করলাম। পরে একটা বুটিক হাউজে অনলাইনে কাজ নিলাম। ডিজাইন বাছাই, কাস্টমারের অর্ডার নোট করা, মাঝে মাঝে প্যাকেট গুছিয়ে দেওয়া। সন্ধ্যায় রায়হান ফিরলে আমরা দুজনে মিলে রান্না করতাম। একদিন ডিম, একদিন ডাল, একদিন আলু ভর্তা, কিন্তু সেই খাবারের স্বাদ ছিল আলাদা। কারণ অনেক কষ্টের পর প্রথমবার আমি নিজেকে কারো গড়ে বোঝা মনে করতাম না। আমি ছিলাম তার সঙ্গী। ঢাকা শহর আমাকে নতুন জীবন দিয়েছে। এখানে কেউ আমার অতীত জানতো না, জানার প্রয়োজনও ছিল না। পাশের ফ্ল্যাটের ভাবি আমাকে জিজ্ঞেস করতেন, আপনারা লাভ ম্যারেজ করেছেন? আমি হেসে বলতাম, অনেক কষ্টের ম্যারেজ। রায়হান রাতে ছাদে নিয়ে যেত, দূরের আলো দেখিয়ে বলতো, এই শহর আমাদের বিচার করে না, শুধু দৌড়াতে শেখায়। সত্যিই তাই। আমরা একসঙ্গে ধীরে ধীরে দাঁড়িয়ে গেলাম। রায়হানের চাকরিতে উন্নতি হলো। আমি ছোট্ট পরিসরে অনলাইনে নিজের শাড়ির ব্যবসা শুরু করলাম। ফেসবুকে পেজ খুললাম, লাইভ করতাম, ছবি তুলতাম। প্রথম মাসে 3টা শাড়ি বিক্রি হয়েছিল। পরে সেটা 30-এ গিয়ে দাঁড়ালো। আমরা খুব ধনী হইনি, কিন্তু আত্মমর্যাদায় ভরপুর হয়ে উঠলাম। বিয়ের 3 বছর পর আমাদের মেয়ে হলো আরিবা। ও জন্মানোর দিন রায়হান অপারেশন থিয়েটারের বাইরে বসে কাঁদছিল। নার্স যখন ওকে কোলে দিল, সে প্রথমে মেয়ের দিকে না তাকিয়ে আমার কপালে চুমু খেয়ে বলেছিল, তুমি অনেক সহ্য করেছ। আমার মনে হয়েছিল এই একটি বাক্যের জন্যও জীবন আবার শুরু করা যায়। আরিবা বড় হতে লাগলো, আর আমাদের সংসারে এক অন্যরকম আলো এসে ভরল। সকালের নাস্তা বানাতে বানাতে আমি ওর টিফিন গোছাই। রায়হান চুল বাঁধতে গিয়ে উল্টাপাল্টা করে ফেলে।
আরিবা রাগ করে বলে, বাবা তুমি পারো না। আমরা হেসে উঠি। এই হাসির শব্দ একসময় কল্পনাও করতে পারিনি। তবে সুখ মানে যে অতীত মুছে যায় তা নয়। মাঝে মাঝে গ্রামের কেউ ফোন করে পুরনো কথা তোলে, কেউ হয়তো এখনো পেছনের কথা বলে। একবার এক আত্মীয়া এসে আমার সামনে বলেছিল, যাই বলেন ব্যাপারটা মানাইতে পারি না। আমি শান্তভাবে বলেছিলাম, মানানোটার দায়িত্ব আপনার না আমাদের। আগে হলে আমি হয়তো কেঁদে ফেলতাম, এখন পারি না। কারণ আমি জানি আমাদের সম্পর্ক চুরি করা নয়, লুকানো নয়, লালসার নয়। এটা একে অপরকে বিপর্যয় থেকে তুলে আনার সম্পর্ক, সম্মানের সম্পর্ক, জীবনের দিকে ফিরে তাকানোর সম্পর্ক। অনেক রাতে যখন আরিবা ঘুমিয়ে পড়ে আর ঢাকা শহরের শব্দ একটু কমে আসে, আমি বারান্দায় দাঁড়িয়ে পুরনো দিন ভাবি। মনে পড়ে সাদা শাড়ির ভেতর হারিয়ে যাওয়া সেই মেয়েটাকে, যে ভাবতো তার জীবন শেষ। মনে পড়ে আম গাছের নিচে দাঁড়িয়ে কাপা গলায় কথা বলা সেই ছেলেটাকে, যে অন্যায়ের ভয় পেয়েও সত্যি লুকোয়নি। আমাদের প্রেম ফুলশয্যার সাজানো বিছানা থেকে জন্ম নেয়নি, জন্ম নিয়েছিল সুখ, দায়িত্ব, নিঃসঙ্গতা আর মনুষ্যত্বের ভেতর দিয়ে। তাই হয়তো এ প্রেমের শিকড় এত গভীর। রায়হান এখনো মাঝে মাঝে আমাকে ভাবি বলে খেপায়। আমি রাগ দেখাই, বলি, এই ডাক দিয়া আর ডাকবা না। সে হেসে বলে, এই ডাকেই তো প্রথম আপন হয়েছিলেন। তখন আমি চুপ করে যাই। কারণ সত্যিই তো কিছু মানুষের সম্পর্কের শুরু যেমনই হোক, শেষ পর্যন্ত মানুষকে যদি মর্যাদা, ভালোবাসা আর নিরাপত্তা দেয়, তাহলে সেই সম্পর্ককে শুধু সমাজের নাম দিয়ে বিচার করা যায় না। আমার জীবনের গল্প কেউ শুনলে হয়তো বলবে, এ এক অদ্ভুত প্রেম। কেউ বলবে সাহসী, কেউ বলবে নিষিদ্ধ, কেউ হয়তো এখনো ভ্রু কুঁচকে তাকাবে। কিন্তু আমি আমার জীবনকে একটাই নাম ডাকি, পুনর্জন্ম। কারণ আমি একবার ভেঙে গিয়েছিলাম, তারপর আবার গড়ে উঠেছি। রায়হানের ভালোবাসা আমাকে শুধু স্ত্রী হওয়ার জায়গা দেয়নি, মানুষ হিসেবেও ফিরিয়ে দিয়েছে। আর ঢাকা শহরের এই ছোট্ট সংসার, আমাদের মেয়ে, বিকেলের চা, মাসের বাজেট, ঈদের শপিং, ছাদের বাতাস, মাঝরাতে জ্বর হলে দুজনের ব্যস্ততা, এসবই আমার কাছে প্রমাণ যে সুখ খুব বড় কোনো জিনিস না। সুখ আসলে সঠিক মানুষের পাশে নিরাপদে বেঁচে থাকার নাম। আজ যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, তোমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত কোনটা ছিল, আমি বলবো, সমাজের ভয়কে অতিক্রম করে নিজের সত্যিকে গ্রহণ করা। আর যদি জিজ্ঞেস করে সবচেয়ে বড় প্রাপ্তি, আমি বলবো, এমন একজনকে মানুষকে পাওয়া যে আমাকে অতীতের ছায়া নয়, বর্তমানের আলো হিসেবে দেখেছে। আমি জানি না ভবিষ্যতে জীবন আর কত ঝড় আসবে, কিন্তু এটুকু জানি, এবার আমি একা না। আমার পাশে রায়হান আছে, সামনে আমার মেয়ের হাসি আছে, আর পেছনে এতটা পথ পেরিয়ে আসার শক্ত স্মৃতি আছে। তাই আজ আমি নির্ভয়ে বলতে পারি, হ্যাঁ, আমি আমার দেবরের প্রেমে পড়েছিলাম, পরে তাকে বিয়ে করেছি, এখন ঢাকায় থাকি। আর আমরা সত্যিই সুখী পরিবার। এই সুখ সহজে আসেনি, কিন্তু একবার আসার পর সে আমাদের ঘরকে পূর্ণ করে দিয়েছে। তো বন্ধুরা, এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকালের আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।